হ্যালো হ্যালো হ্যালো, আজকে একটা ফোরকাস্ট নিয়ে এসেছি। মানে ওয়েদারটা খুব খারাপ। ওয়েদারটা কেন খারাপ সেটাও বলে দিই। সেটা হচ্ছে পরীক্ষার মাহল চলে এসছে, এখন খুব গরম পড়ে গেছে। সবাই একেবারে মানে পারলে কি নেবে, ওআরএস নেবে না কি করবে বুঝতে পারছে না। তো সেই ওয়েদারটাকে একটু লাইট করার জন্য এই যে ওয়েদার ফোরকাস্টে আমি আজকে জানাবো যে আজকে যেগুলো আমি বলছি সেগুলো থেকেই প্রায় প্রায় কোশ্চেন্স এসে যাবে আমাদের সেকেন্ড সামেটিভে। তো এই কোশ্চেন্সগুলো যেগুলো আমি দিচ্ছি তারপরে সেটা নোটসটা কোথায় পাবো? সেটা নোটসটা পাবো পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027, যে তোমাদের জন্য ইউনিভার্সাল ব্যাচটি রয়েছে ফ্রিতে সেখানে। এবং তাছাড়াও আরও কিছু আমি কোশ্চেন্স সমেত একটা পুরো পিডিএফ বানিয়েছি, যেটা আমি কোথায় দেবো? সেটা দেবো আমি হচ্ছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 যে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে। যারা যারা জয়েন হওনি চুপ করে জয়েন হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে এই যে নোটসটা আমি দেবো সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, চলো। প্রথম আমাদের চ্যাপ্টার কি? চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার থেকে কি কি আসছে দেখো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আমাদেরকে দেখতে হবে খুব ভালো করে, এবং তাদের প্রত্যেকের বিশেষ করে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। তারপরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াটা মানে কি কি তারতম্য যেটা আছে সেটা, বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলাফল, ওজোন স্তরের গুরুত্ব, ক্ষয়, ঘূর্ণবাদ, প্রতিপ ঘূর্ণবাদ, এটা আমাদেরকে পড়তে হবে। এখানে আমরা কিন্তু সাইক্লোন অ্যান্টিসাইক্লোনটা পড়বো, ঠিক আছে। সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য, এলনিনো লানিনার পার্থক্য, তার সাথে সাথে জেট বায়ুর প্রভাব এবং মৌসুমী বায়ুটাও এখানে কিন্তু আমরা যোগ করে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, মৌসুমী বায়ুটা যোগ করে নিচ্ছি। এবং আর্দ্রতা, বৃষ্টিপাতের প্রকারভেদটাতে আমি কিন্তু কি করলাম, স্টার দিলাম। খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, আচ্ছা। আর কি কি দেখো, কিছু কিছু জিনিস রয়েছে, যেমন বায়ুমণ্ডলের গঠন, যেমন নাইট্রোজেন কত, অক্সিজেন কত, এগুলো একটু হালকা জানবো। অ্যারোসল কি, এগুলো শর্ট কোশ্চেনে আসে। সমমণ্ডল কি, বিষমমণ্ডল কি, এগুলো হালকা একটুখানি দেখে নেব। আচ্ছা, এখানে দেখো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা করে দিয়ে দিয়েছি। তারপরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কারণ, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদেরকে পড়তে হবে। বায়ুচাপ ও বায়ু প্রবাহের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, আর্দ্রতা বৃষ্টিপাতের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, গ্রিন হাউস, এলনিনো, ঘূর্ণবাদ, প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য, এগুলো আমাদেরকে দেখতে হবে। চ্যাপ্টার 3-তে এবার আমরা চলে আসি। চ্যাপ্টার 3-তে আমরা যেটা দেখবো, 2 নম্বরে কোন কোন জিনিসগুলো আসতে পারে। যেমন হচ্ছে আমাদের ভরাকটাল, মরাকটাল আসতে পারে, পেরিজি, অ্যাপোজি এবং সিজিগিও আসতে পারে এখান থেকে, ঠিক আছে। 2 নাম্বার 1 নাম্বার সবগুলোর জন্যই বলছি, সিজিগিও আসতে পারে। জোয়ার ভাটার উপকারিতা আমরা দেখব। তারপরে জোয়ার ভাটার উপকারিতা শুধু দেখবো না, কুফলটাও দেখবো আমরা, ঠিক আছে, কুফলটাও দেখবো। আচ্ছা, তারপরে হচ্ছে কি, জোয়ার ভাটা সৃষ্টির কারণটাও দেখব, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখবো, মৎস্যক্ষেত্র সৃষ্টির, সেখান থেকে আমরা কি দেখছি, আমরা মগ্ন চড়া দেখছি, শৈবাল সাগর দেখছি, প্ল্যাঙ্কটন দেখছি, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখছি, হ্যাঁ না। 3 নম্বরে যেটা দেখো, এখানে আমি আগেও বলে দিলাম, জোয়ার ভাটা সৃষ্টির কারণ খুবই ইম্পর্টেন্ট। সুনামির কারণ ও ক্ষতি না পড়লেও চলবে। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলের গুরুত্ব, এটা বেশ ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়ে নেবে। মহাসাগর স্রোতের উপকারিতা অপকারিতা, এগুলো পড়বো। এবং বিভিন্ন যে আমাদের উষ্ণ ও শীতল স্রোতটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বেটা ভালো করে পড়তে হবে। তার কারণ হচ্ছে শর্ট কোশ্চেন আসে এখান থেকে আরামসে। ওকে, এবার 5 নম্বরে কি কি আসতে পারে, মহাসাগর স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, মহাসাগর স্রোতের উপকারিতা, মৎস্যক্ষেত্র গ্র্যান্ড ব্যাংক যেটা আছে, এবং জোয়ার ভাটার উপকারিতা, এগুলো আসতে পারে। এখানে পরপর আলাদা আলাদা করে দিয়েও দিয়েছি, যেগুলো যেগুলো লাগবে আমাদের পড়তে সেগুলো দিয়ে দিয়েছি। মহাসাগর স্রোতের মধ্যে কোনগুলো পড়বো দেখো, শীতল উষ্ণ স্রোতের কারণ পড়বো, উপসাগরীয় স্রোত, ল্যাব্রাডর স্রোতটা, কুরোশীয় ওয়েশীয় স্রোতটা, পেরু এবং হ্যাম্বল স্রোতটা কিন্তু আমরা ভালো করে দেখে যাব। তারপরে দেখো এখানে সবগুলোই দিয়ে দেওয়া রয়েছে। এবং চ্যাপ্টার 6-এ চলে এসেছি আমরা, ভারতের যে অর্থনৈতিক পার্টটা রয়েছে সেখান থেকে। 1 নম্বরে যেমন হচ্ছে খারিফ ফসল কি, রবি ফসল কি, জায়েদ ফসল কি আসতে পারে। আচ্ছা, প্রধান ফসলগুলো এবং তাদের উৎপাদক রাজ্যগুলো আমাদেরকে পড়তে হবে, এবং এটা হচ্ছে টপ 3টা আমাদেরকে পড়ে রাখতে হবে, যেটা আমি পড়িয়েও দিয়েছি। তারপরে তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলো আমাদেরকে পড়তে হবে, যেমন হচ্ছে ভারতের ম্যানচেস্টার কোনটা, তারপরে হচ্ছে আমাদের যেরকম যেটা বলছিলাম, হ্যাঁ, ভারতের ম্যানচেস্টার কোনটা, তারপরে সিলিকন ভ্যালি কোনটা, তারপরে টেক সিটি কোনটা, এইগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তারপরে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো যেমন টিস্কো, হ্যাঁ না, তারপরে হচ্ছে আমাদের সেল, এগুলো ফুল ফর্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। 2 নম্বরের মধ্যে হচ্ছে ভারতের কৃষির বৈশিষ্ট্য কি, সবুজ বিপ্লব ইম্পর্টেন্ট, ভারতে বিশেষ করে পরিবহনের গুরুত্ব, জনসংখ্যার ঘনত্ব কি, এবং আমাদের জনসংখ্যা ঘনত্বের
তারতম্যের কারণটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, যদিও পরে রয়েছে, তাও আমি বলে দিচ্ছি এখান থেকেই। আচ্ছা, পরিবহনের মধ্যে থেকে আমাদের বিশেষ করে ইন্টারনেটটা ভালো করে পড়তে হবে এবং তার সুবিধা অসুবিধাটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। 3 নম্বরের মধ্যে কৃষির বৈশিষ্ট্য, আর এখান থেকে কিন্তু আমাদের সমস্যা ও সমাধানটাও দিতে পারে, কৃষির কি কি সমস্যা ও সমাধানগুলো লেখো, সেটা কিন্তু আসতে পারে, পড়িয়ে দিয়েছি। জনসংখ্যা বন্টনের কারণ কি, তারপরে বন্টনের কারণের মধ্যে ওই পার্বত্য এলাকা ও নিম্ন গাঙ্গেয় এলাকা, এই দুটোই কিন্তু আসতে পারে, ঠিক আছে, নিম্ন গাঙ্গেয়টাও আসতে পারে। তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ, পরিবহনের গুরুত্ব, এটা আসতে পারে। ধান চাষটা, অনুকূল পরিবেশ আসতে পারে। লৌহ ইস্পাত শিল্পের কেন এটা বেড়েছে, এগুলো আসতে পারে। তার সাথে সাথে 5 নম্বরে কার্পাস বয়ন শিল্প আসতে পারে, হ্যাঁ না, এটা কেন এতটা বেশি উন্নতি লাভ করেছে সেটা আসতে পারে। পেট্রোকেমিক্যাল, যেগুলো লেখাচ্ছি ভালো করে পড়ে যাবে, পেট্রোকেমিক্যাল কি কেন উদীয়মান শিল্প বলে, সেটা পড়ে যাবি। আর পড়বি হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন, ধারণযোগ্য উন্নয়ন, এটাও আমাদেরকে পড়তে হবে, ধারণযোগ্য উন্নয়ন কি বা কিছু, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে আরামসে। এবং এবং আরো কিছু শর্ট কোশ্চেনের মধ্যে যেরকম রয়েছে সোনালী চতুর্ভুজটা পড়বো, ঠিক আছে। তারপরে আমরা পড়বো হচ্ছে প্রাচীনতম আমাদের এনএইচ, যেটা ন্যাশনাল হাইওয়েটা কত নম্বর, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, ঠিক আছে। এগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, শর্ট কোশ্চেনে আসে। এখানে দেখো সেগুলো এরকম করে আলাদা করে আবার লিখে দিয়েছি, সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে ম্যাম, তার কারণ আমাদের ভালো নম্বর আনতে হবে, এখান থেকেই প্রায় প্রায় সবই চলে আসবে। আমি এখানে একটা জায়গাতে একটু দাঁড়িয়ে যা, একটা জায়গাতে ম্যাপ পয়েন্টিংটা একটু লিখে দিই, কি কি ম্যাপ পয়েন্টিং আসতে পারে একটুখানি সেটাও দেখে নিয়ে যা। ম্যাপ পয়েন্টিং এর মধ্য দিয়ে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে বন্দরগুলো ভালো করে দেখে যাবো, ঠিক আছে, যেমন হচ্ছে কলকাতা, বিশাখাপত্তনম, তারপর হচ্ছে মুম্বাই, হলদিয়া, ঠিক আছে, এগুলো পড়তে হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে যেমন হচ্ছে কলকাতা, মুম্বাই অ্যান্ড দিল্লি, ঠিক আছে, এটা পড়তে হবে। 3 নম্বর হচ্ছে কি বলতো, শিল্পগুলো যেগুলো রয়েছে সেইগুলো, যত জায়গাগুলো রয়েছে পড়েছি আমরা, বোকারো, তারপরে যেরকম হচ্ছে তোর জামশেদপুর, এই সবগুলো আমরা দেখবো, শিল্প পুরোটা, সেখানের যে টপ 3 গুলো রয়েছে সেগুলো দেখবো। তারপরে হচ্ছে উৎপাদন রাজ্যগুলো দেখব, উৎপাদনকারী রাজ্যগুলো দেখব, সেটাও কিন্তু টপ 3 দেখবো আমরা, ঠিক আছে। এগুলো তো গেল। আর 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 কি দেখার আছে, আচ্ছা, জনসংখ্যার ক্ষেত্রে আমরা দেখব জনসংখ্যা সব থেকে বেশি সব থেকে কম, ওইগুলো আমরা দেখব, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা যদি দেখে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আরামসে হয়ে যাবে। আমি চেষ্টা করব এই পরীক্ষার আগেই তোদেরকে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে একটা ম্যাপ পয়েন্টিং দিয়ে দেওয়ার, ঠিক আছে, তাহলেই তোদের কিন্তু বেশি হেল্প হয়ে যাবে। এখন পর্যন্ত আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো সলিউশনে, নেক্সট কোনো সাজেশনে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার।